নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম লোকচক্ষুর আড়ালে থাকা অজানা এক আশ্রমের ভিডিও নিয়ে। আজকে আবারও চলে এসেছি শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশের মাঝখানে এক অপূর্ব সুন্দর তপবন আশ্রমে। কোথায় এই তপবন আশ্রম, আপনারা এসে কিভাবে পৌঁছবেন এই আশ্রমে, এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে, থাকার কি ব্যবস্থা আছে, এই সকল তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য উঠে পড়েছি ট্রেনে। ট্রেনের জানালা দিয়ে ছুটে চলা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ময়ূরহাট স্টেশনে। আজ আমার ট্রেন জার্নি এখানেই শেষ। ট্রেন চলে গেল নিজের গন্তব্যস্থলের দিকে। আজকের আমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমি চলে এসেছি ময়ূরহাট স্টেশনে। শিয়ালদা গেদে লাইনের একটা স্টেশন এই ময়ূরহাট। শিয়ালদা থেকে গেদে লোকাল ট্রেন ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই ময়ূরহাট স্টেশনে। এই স্টেশনটা দেখুন, বেশ ফাঁকা ফাঁকা, খুব একটা লোকজন নেই আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। শিয়ালদহের দিক থেকে এসে আমি নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই বাইরে বেরোবো। যেই দিকে শিয়ালদা সেই দিকে মুখ করেই প্ল্যাটফর্মের একদম লাস্টের দিক থেকে সোজা হেঁটে এগিয়ে আসলে সামনেই রয়েছে মেন রাস্তা। এখান থেকে ডান দিকে কয়েক পা এগোলেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এই যে দেখুন, সামনেই যে টোটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এইখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে ঘোষনগর তপবন আশ্রম যাব। এইখান থেকে টোটোয় করে সময় লাগবে 10 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 15 টাকা করে। চলে এসেছি আশ্রমের সামনে। টোটোয় করে এই মোড়টায় নামলাম, আর এখানে নামলেই এই যে দেখুন সামনেই হচ্ছে আশ্রম। আর এখানে দেখুন একটা বোর্ড রয়েছে, শ্রী শ্রী রাধা মাধব মন্দির, ঘোষনগর তপবন আশ্রম। আর এই হচ্ছে মূল প্রবেশদ্বার। এইখানে একটা বড় গেট রয়েছে, এইদিকে একটা ছোট গেট রয়েছে। বড় গেটটা কোনো অনুষ্ঠানের সময় খোলা হয়, আর এই ছোট গেটটা দিয়েই নিত্যদিন আশ্রমে প্রবেশ করতে হয়। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই বিশাল বড় আশ্রম প্রাঙ্গণ। প্রবেশদ্বারের সামনে থেকে ঢালাই রাস্তা সোজা চলে গেছে আশ্রমের মূল মন্দিরের সামনে। আশ্রমের গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে আপনারা দেখতে পাবেন কয়েকটি দোকান রয়েছে, তবে দোকানগুলো এখনও খোলেনি। আমি খুবই সকাল সকাল আশ্রমে পৌঁছে গেছি, হয়তো বেলার দিকে দোকানগুলো খোলে। আশ্রমে প্রবেশ করে আশ্রমের যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেখতে পাবেন সবুজ আর সবুজ। আর এই যে সামনেই দেখছেন বিশাল বড় আশ্রমের মূল মন্দির, শ্রী শ্রী রাধা মাধব মন্দির। আশ্রমটা কিন্তু বিশাল বড়, আর চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে। বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে। অপূর্ব সুন্দর আশ্রমের পরিবেশটা। গ্রাম্য প্রকৃতির মাঝখানে শান্ত নিরিবিলি একটা আধ্যাত্মিক পরিবেশ। আশ্রমের চতুর্দিকটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখুন, এদিকে কত জবা ফুলের গাছ রয়েছে, আর প্রতিটা গাছ ফুলে ভরে রয়েছে। লাল জবা, সাদা জবা, গোলাপি জবা, গেরুয়া জবা, অনেক রকমের জবা ফুলের গাছ রয়েছে। এছাড়াও অন্যান্য ফুলের গাছও রয়েছে। সম্পূর্ণ আশ্রম ঘুরে দেখার জন্য দেখুন মন্দিরের চারিদিক দিয়ে ঢালাই রাস্তা রয়েছে, আর রাস্তার দুই ধারে লোহার রেলিং দেওয়া রয়েছে। আর রেলিংয়ের ভেতরের এই জায়গাগুলোতে বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। এই যে দেখুন, এই ফুল গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে। চলে এসেছি আশ্রমের মূল মন্দিরের ঠিক পেছন দিকটায়। মন্দিরের চারিদিক দিয়ে এরকম বাগান রয়েছে, আর এই যে দেখুন এটা হচ্ছে মূল মন্দিরের ঠিক পেছন দিকটায়। এই দিকটায় দেখুন কিছু চাষ করা হয়েছে। এদিকটায় রয়েছে গোমাতাদের খাবার জন্য সেই বড় বড় যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো চাষ করা হয়েছে।
আর এই যে সামনেই দেখছেন কুল গাছ, দেখুন প্রচুর কুল গাছ রয়েছে। কুল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, এরকম অনেক রকমের গাছ রয়েছে। আর এই যে দেখুন এইখানটায় হয়েছে রজনীগন্ধা ফুলের চাষ। মন্দিরের পেছন দিক দিয়ে ঘুরতে ঘুরতে আবার সামনে চলে এসেছি। আর সামনের দিকেও দেখুন এইখানেও অনেক রকমের গাছ রয়েছে। এই যে দেখুন এইখানে আরও একটা সাদা জবার গাছ, এই দিকটায় রয়েছে সুপারি গাছ, নারকেল গাছ, ছোট ছোট কলমের আম গাছ, সবেদা গাছ, আঙুর গাছ, পেঁপে গাছ, অনেক রকমের গাছ রয়েছে। আর গাছগুলো দেখতে দারুণ লাগছে। এইখানে দেখুন একটা ডালিম গাছ রয়েছে, এই যে দেখুন ডালিম ফলও হয়েছে আর প্রচুর ফুলও এসছে, ছোট ছোট ডালিমও হয়েছে। এই যে দেখুন পেয়ারা গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে। এই আম গাছটা একবার দেখুন, ছোট্ট একটা আম গাছ আর কত আম হয়েছে। এই রকম অনেকগুলো কলমের আম গাছ রয়েছে আর প্রচুর আম হয়েছে গাছগুলোতে। গাছটা দেখুন একদম ছোট, 2 থেকে 2.5 ফুট হবে গাছটা, তার মধ্যেই এত আম হয়েছে। আর এই যে দেখুন সবেদা গাছ। আর এইখানেই রয়েছে আরও একটা জিনিস দেখুন, আঙুর গাছ। এই যে দেখুন, আর গাছটায় কিন্তু আঙুরও হয়েছে। এই যে দেখুন আঙুর হয়েছে, অল্প হয়েছে আর আঙুরগুলো এখনও ছোট ছোট। এইখানটায় দেখুন একটা ঘর রয়েছে আর এই ঘরে বিশাল বড় বড় জলের ট্যাঙ্ক রয়েছে। যতদূর সম্ভব এখানে জল পিউরিফাই করা হয়। আর এই দিকে দেখুন আরও একটা জিনিস, এখানে রয়েছে অনেকগুলো রাজহাঁস। এই যে ছোট্ট একটা জলাশয় মতন করে দেয়া হয়েছে আর সেই জলাশয়ে দেখুন এই রাজহাঁসগুলো চড়ে বেড়াচ্ছে। আশ্রমের চারিদিকটা তো আমরা ঘুরে দেখে নিলাম। এইবারে চলুন আশ্রমের মূল মন্দিরে প্রবেশ করা যাক। আশ্রমের মূল যে মন্দিরের গর্ভগৃহটা কিন্তু অনেকটা উঁচুতে। সামনেই দেখছেন এই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে তারপরেই মন্দিরের মূল গর্ভগৃহ। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম, সামনেই দেখছেন মন্দিরের মূল প্রবেশদ্বার। কাঠের দরজা করা রয়েছে দেখুন। আর এই প্রবেশদ্বারটা কিন্তু বিশাল বড়। মন্দিরের মূল প্রবেশদ্বারের 2 সাইডে রয়েছে বিশাল বড় এই মূর্তিটা। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপের মূর্তি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা কিন্তু মন্দিরের দেওয়ালেই সিমেন্টের দ্বারা তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর দেখতে লাগছে। মন্দিরের মূল প্রবেশদ্বারের 2 সাইডেই রয়েছে এই মূর্তি। এই যে দেখুন এই দিকটাতেও রয়েছে। চলুন এইবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক। প্রবেশদ্বারটা কিন্তু বিশাল বড়, কিন্তু একটা সাইডের দরজাই খোলা থাকে। মূল মন্দিরে প্রবেশ করেই সামনেই আপনারা দেখতে পাবেন এই বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরটা কিন্তু বিশাল বড়। এত বড় নাট মন্দির খুব একটা কিন্তু দেখা যায় না। নাট মন্দিরের চারিদিক দিয়ে রয়েছে বড় বড় জানালা। এই জানালাগুলো দিয়ে মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর আলো বাতাস আসছে। সম্পূর্ণ নাট মন্দিরের ফ্লোরটা পাথর দিয়ে বাঁধানো রয়েছে। মন্দিরের ভেতরে ভক্তদের গরমে যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য দেখুন প্রচুর ফ্যানও লাগানো রয়েছে। এই বিশাল নাট মন্দির পার করে মন্দিরের মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহের সামনে ওপরের দিকে দেখুন লেখা রয়েছে গীতার 2টি শ্লোক। মন্দিরের গর্ভগৃহটাও দেখুন বেশ বড়। গর্ভগৃহের ঠিক মাঝখানেই উঁচু বেদির ওপরে সুসজ্জিত সিংহাসনে বিরাজ করছেন রাধা মাধবজিউ।
গর্ভগৃহে রাধাকৃষ্ণ ছাড়াও রয়েছে আরও বিভিন্ন দেবদেবতা। সামনেই দেখুন রয়েছে গোপালের বিগ্রহ। এই যে দেখুন এইখানে রয়েছে একটি গোপালের বিগ্রহ, তারপরে রয়েছে রাধাকৃষ্ণের ছোট ছোট আরও 2টি বিগ্রহ, আর এইখানে রয়েছে আরও একটি বড় গোপালের বিগ্রহ। এছাড়াও রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব, রাধাকৃষ্ণের চিত্র, পঞ্চতত্ত্বের চিত্র। গর্ভগৃহের ভেতরে এতক্ষণ লাইট জ্বলছিল না, এইবারে লাইট দেওয়ার পর কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন রাধা গোবিন্দের এই বিগ্রহ। গর্ভগৃহে রাধা মাধবজিউকে দর্শন করে বাইরে চলে আসলাম। মূল মন্দিরের চারিদিক দিয়ে দেখুন অনেকটা বড় জায়গা রয়েছে মন্দির প্রদক্ষিণ করার জন্য। চলুন আমিও মন্দির প্রদক্ষিণ করি, আর আপনারাও এই ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে মন্দির প্রদক্ষিণ করুন। মন্দিরের সামনের দিকে, পেছন দিকে, সাইডে দেখুন এই বড় বড় জানলাগুলো রয়েছে বলে একদম আলোর কোনো অভাব নেই, প্রচুর আলো বাতাস আসছে। মন্দিরে রাধা মাধবজিউকে দর্শন করে মন্দির প্রদক্ষিণ করে বাইরে চলে আসলাম। এই মন্দিরের ওপরে দাঁড়িয়ে আশ্রম প্রাঙ্গণের চারিদিকটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন। মন্দির দর্শন করে এবারে নিচে চলে আসলাম। মূল মন্দিরটি ওপরে, আর মূল মন্দিরের নিচেই রয়েছে বিশাল বড় একটা হল ঘর। তবে এই হল ঘরের দরজাটা বন্ধ রয়েছে। আপনাদের চলুন জানলা দিয়ে একবার হল ঘরের ভেতরটা দেখানোর চেষ্টা করি। এই হল ঘরের দেখুন চারিদিক দিয়ে দরজা রয়েছে। এই যে এদিকটায় বারান্দার মতন রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেই হল ঘর। আর এই যে জানালাগুলো দেখছেন, হল ঘরের চারিদিকে এরকম বড় বড় জানালা রয়েছে। এই যে দেখুন হল ঘরের ভেতরটা বিশাল বড়। ওই যে দেখুন বাসনপত্র রাখা রয়েছে বেশ বড় বড়, কোনো অনুষ্ঠানের সময় হয়তো এই বাসনগুলোতেই রান্নাবান্না করা হয়। চলে এসেছি মন্দিরের পেছন দিকটা, আর পেছন দিক দিয়ে মন্দিরটা আপনাদের একবার দেখাই দেখুন। আশ্রমের মূল মন্দিরের পেছনেই দেখুন এইদিকে আরও একটা মন্দির রয়েছে, আর এই মন্দিরের নির্মাণ কার্য এখনও কিন্তু সম্পন্ন হয়নি। এই মন্দিরটি তৈরি হচ্ছে যতীন্দ্রনাথ দাস মহাশয়ের স্মৃতি সমাধি মন্দির। এই তপবন আশ্রমটি যে জমির ওপরে গড়ে উঠেছে, এই জমি যতীন্দ্রনাথ দাস মহাশয় দান করেছিলেন। ওনার স্মৃতি রক্ষার্থে এই মন্দিরটি তৈরি হচ্ছে। এই সমাধি মন্দিরের পাশ দিয়েই দেখুন এই একটা রাস্তা চলে গেছে শ্রী যতীন্দ্রনাথ দাস মহাশয়ের বাড়ির দিকে। এই বাড়িটি হচ্ছে শ্রী যতীন্দ্রনাথ দাস মহাশয়ের আদি বাড়ি। এই আশ্রমের জমি যিনি দান করেছেন শ্রী যতীন্দ্রনাথ দাস মহাশয়, উনি এই বাড়িতেই থাকতেন। বর্তমানে আশ্রমের যে সেবায়েতরা রয়েছেন ওনারা এইখানেই থাকেন। এই যে মাসিমাকে দেখছেন আম কাটছেন, উনি এই আশ্রমের দেখাশোনা করেন। তো চলুন ওনার কাছ থেকে আমরা এই আশ্রম সম্পর্কে কিছু কথা জেনে নেব।
নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম ঝর্ণা বাইন। আচ্ছা, আপনি কি এখানে দেখাশোনা করেন আশ্রমের? আমি সারাক্ষণে থাকি, আচ্ছা সারাদিন থাকি। আচ্ছা, যাই হোক, আর এখানে অনুষ্ঠান হয়, এখানে কি কি অনুষ্ঠান হয়? রাস হয়, তারপরে মাঘী পূর্ণিমা, তারপরে দোল পূর্ণিমা, আচ্ছা তারপরে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, তারপরে হচ্ছে রথ। আচ্ছা, মানে শ্রীকৃষ্ণের যত অকেশন আছে আচ্ছা সেটা মানে অনুষ্ঠান হয় আচ্ছা আচ্ছা কম বেশি। আচ্ছা, সেই সময় কি ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে? তখন ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। আচ্ছা, আর ধরুন নিত্যদিনের যদি কোনো ভক্তরা এসে প্রসাদ পেতে চায়, তার কোনো ব্যবস্থা আছে? তার কোনো ব্যবস্থা আছে, সে যদি মানে সব কিছু নিয়ে আসে, সে যদি করতে চায় করবে, আচ্ছা, করে নিতে পারবে। সে কিংবা সে মানে যদি বাজার করে যে রান্না করে দাও, নিতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আর এখানে থাকার ব্যবস্থাও আছে? থাকার ব্যবস্থা আছে, অসুবিধা নেই, সে আচ্ছা থাকতে পারবে মানে তার মানে মানবতা বজায় রেখে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে এখানে এসে থাকতে পারে, আর খাওয়া দাওয়ার জন্য হচ্ছে তাদের নিজেদেরকে বাজার করে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বা ধরুন এসে এখানে যদি আপনাদেরকে পয়সা ধরে দিয়ে দিল যে আপনারা সমস্ত কিছু করে দেবেন, সেটাও হবে? আচ্ছা আচ্ছা সেটাও হবে। আচ্ছা আচ্ছা, থাকার জন্য কীরকম কি দিতে হয়? দেখো, থাকার জন্য সেটা তার মানে সে তার বিবেক থেকে যে প্রণামী কিছু দিল, আচ্ছা, তার বিবেকের উপর সব কিছু। যে একটা আচ্ছা, ঘর আচ্ছা। ভাড়া থাকতে হলে যে এত টাকা লাগে, সে বিবেক করে সে দিবে, আবার প্রণামীতে দিয়ে মানে আপনাদের নির্দিষ্ট কোনো চাহিদা নেই? কোনো চাহিদা নেই, তার বিবেকের যা বাঁধে, মানে যেটা বাঁধে সেটাই সে দেবে, প্রণামীতে দেবে। সেটা ভগবানের কাজে লাগলো, দেখো সেটা সেটা তো নিজের ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 7টা থেকে 11টা। আচ্ছা, আবার 4টে থেকে 7টা। আচ্ছা, বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা তার পর্যন্ত। আগে যদি কেউ মানে কোনো ভক্ত যদি মানে এসে যদি মানে আসে, তাকে খুলে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, বিশেষ কোনো ব্যক্তি আসলে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা শুনলেন, আপনারা এই আশ্রমে আসতে পারেন। এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে আর খাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু সম্পূর্ণটাই আপনাদের নিজেদের খরচা করতে হবে। আপনারা যদি এখানে এসে থাকতে চান, থাকার ব্যবস্থা আছে, আর আপনারা এখানে নিজেদেরকে আপনাদের রান্না করে নিতে হবে, বা এখানে আশ্রম থেকেও আপনারা রান্নার লোক পেয়ে যাবেন। আপনারা নিজেরা যদি বাজার করে নিয়ে আসেন, এখানে আশ্রমে লোক আছে রান্না করে দেওয়ার, আপনারা অনায়াসে এখানে এসে রান্নার লোক দিয়ে রান্না করিয়ে নিতে পারেন, বা আপনারা যদি নিজেরাও রান্না করে খেতে চান সেটারও ব্যবস্থা আছে। তবে আপনাদের আগের থেকে জানিয়ে আসতে হবে। স্ক্রিনে এই যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারটি হচ্ছে এই মাসিমার। এই নাম্বারে ফোন করে এই মাসিমার সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। এই আশ্রমের সেবায়তদের জন্য বা আশ্রমে আগত দর্শনার্থী বা ভক্তবৃন্দদের জন্য যে রান্না করা হয়, সেটা এই রান্নাঘরটিতে হয়। দেখুন, এখানে দেখুন মাটির উনুন রয়েছে, এই মাটির উনুনে কাঠের জাল দিয়ে রান্না করা হয়। এছাড়া মাসিমা জানালেন, মূল মন্দিরের নিচেও কিন্তু রান্নার ব্যবস্থা আছে, কোনো অনুষ্ঠানের সময় সেইখানেই রান্না করা হয়। আর এইখানটায় দেখুন ছোট্ট একটা গোশালা রয়েছে, আর এখানে 2টি গোমাতা রয়েছে। আর যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতে এই আশ্রমের যে সেবায়তরা ওনারা থাকেন। আর এই দিকটায় রয়েছে দেখুন শৌচালয়। তো বন্ধুরা, এই ঘোষনগর তপোবন আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।